নমস্কার বন্ধুরা, পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা আগের ভিডিওতে প্রাণায়াম সম্পর্কে দেখেছিলাম এবং বলেছিলাম পরের ভিডিওতে আমরা ভূত শুদ্ধি নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা ক্রমান্বয়ে ভূত শুদ্ধি নিয়ে আলোচনা করব। তো ভূত শুদ্ধি আমরা বলেছিলাম যে চেষ্টা করব বৃহৎ ভূত শুদ্ধি নিয়ে যতটা সম্ভব আলোচনা করা যায়। তো আমরা চেষ্টা করব বৃহৎ ভূত শুদ্ধি নিয়ে একটু আলোচনা করার। তো সেক্ষেত্রে প্রথমে আমরা বৃহৎ ভূত শুদ্ধি নিয়ে আলোচনা করছি, তার কারণ সংক্ষিপ্ত ভূত শুদ্ধি আমরা মোটামুটি সবাই জানি। তো বৃহৎ ভূত শুদ্ধি নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমে একটুখানি ডেসক্রিপশনটা আমরা পড়ে নিচ্ছি, সংস্কৃতে ডেসক্রিপশনটা কি বলছে। বলছে স্বাঙ্কে উত্তানৌ করৌ কৃত্বা। আমি বেঙ্গলি মিনিংটা পরে বলছি, প্রথমে একবার রিডিং পড়ে নিই তারপর বলছি। স্বাঙ্কে উত্তানৌ করৌ কৃত্বা সোহম ইতি বিভাব্য হৃদয়স্থ জীবাত্মানং দীপকলিকা কারং মূলাধারস্থ কুণ্ডলিन्या सह सुषुम्ना वर्त्मना मूलाधार स्वादिष्ठान मणिपुर अनाहत विशुद्ध आज्ञाख्या षड्चक्राणि भीत्वा। शिरोवस्थित अधोमुखं सहस्रदल कमलकर्णिकांतर्गत परमात्मानि संयोज्य तत्रैव पृथिव्या पृथिव्याप तेजो वायु आकाश गंध रस रूप स्पर्श शब्द नासिका जिह्वा चक्षुस्त्वक्श्रोत्र वाक्पाणि पादपायु उपस्थ प्रकृति मनोबुद्ध्य अहंकार चतुर्विंशति तत्वानि लीनानि विभाव्य यम इति वायुबीजं धूम्रवर्णं नासापुटे विचिन्त्य तस्य षोडशवार जपेन वायुना देहमापूर्य नासापुटौ धृत्वा तस्य 64 वार जपेन कुम्भकं कृत्वा वामकुक्षिस्थ कृष्णवर्ण पापपुरुषेण सह देहं संशोषय तस्य 32 वार जपेन दक्षिणनासाय वायुं रेचयेत्। पुनर्दक्षिणनासापुटे रम इति वह्नि बीजं रक्तवर्णं ध्यात्वा तस्य 16 वार जपेन वायुना देहमापूर्य नासापुटौ धृत्वा तस्य 64 वार जपेन कुम्भकं कुर्वन् मूलाधारोत्थितेन वह्निना पापपुरुष सहितं तद्देहं दहेत्। ततन्मन्त्रं 32 वार जपित्वा वामनासाय भस्मना सह वायुं रेचयेत्। ततो ठम इति चंद्रबीजं शुक्लवर्णं वामनासाय ध्यात्वा तस्य 16 वार जपेन ललाटे चंद्रं नीत्वा नासापुटौ धृत्वा वम इति वरुणबीजस्य 64 वार जपेन ललाटस्थ चंद्रगलित शूधया मातृकावर्णत्मिकाया समस्त देहं विरच्य लम इति पृथ्वी बीजस्य 32 वार जपेन देहं सुदृढं
विचिन्त्य दक्षिणेन वायुं रेचयेत् ततो हंसः इति मंत्रेण जीवादिकं स्वस्वस्थाने संस्थाप्य देवरूपम आत्मानं विचिन्तयेत्। এইটা হচ্ছে পুরো ডেসক্রিপশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট বড় ডেসক্রিপশনটা, অবশ্যই বড়। এবার আমরা আস্তে আস্তে এর বেঙ্গলি ট্রান্সলেশনটা দেখবো। ব্যাপারটা হচ্ছে ভূতশুদ্ধি ইটসেলফ একটা চ্যাপ্টার, ঠিক আছে, যেখানে তন্ত্রে আলোচনা করা হয় সেখানে একটা ইটসেলফ একটা বড় চ্যাপ্টার হচ্ছে ভূতশুদ্ধি। যেমন ন্যাস একটা গোটা একটা চ্যাপ্টার, প্রাণায়ামটা ঠিক একটা চ্যাপ্টার বলতে, হ্যাঁ প্রাণায়ামটা একটা চ্যাপ্টার কিন্তু ছোট চ্যাপ্টার। তার আগে পর্যন্ত সামান্য দ্বার পূজনম, বিঘ্নত্রয় নিবারণম, ওইগুলো সব মিলিয়ে একটা চ্যাপ্টার। তেমনি ভূতশুদ্ধি ইটসেলফ একটা চ্যাপ্টার, এবং শুধু চ্যাপ্টার না একটা বড় চ্যাপ্টার। তো সেক্ষেত্রে আমরা ভূতশুদ্ধি একটা ভিডিওতে আলোচনা করব না, পার্টে পার্টে আলোচনা করব। আজকে ভিডিওতে আমি প্রসেসটা নিয়ে আলোচনা করছি, যেটুকু বললাম এর বেঙ্গলি ট্রান্সলেশন বলবো, আর ওই ভূতশুদ্ধি চ্যাপ্টার থেকে কিছুটা বলবো। কারণ একটা ভিডিওতে যদি ভূতশুদ্ধি পুরোটা বলতে চাই আমার সমস্যা নেই, ভিডিওটা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব দুটো কি ম্যাক্সিমাম 3টে, খুব চেষ্টা করব দুটো ভিডিওর মধ্যে পুরো ভূতশুদ্ধিটাকে, এবং ভূতশুদ্ধি তো একটা ভিডিওতে হয়ে যাবে, এইটুকুই ভূতশুদ্ধি, বৃহৎ ভূতশুদ্ধি। কিন্তু ভূতশুদ্ধিটা আমি চাইছি শুধু প্রসিডিওরটা না জেনে আমরা একটু ডিটেলে জানি। কেন প্রসিডিওর আমরা একটুখানি মানে মেকানিক্যাল হয়ে যাচ্ছি, প্রসিডিওরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি প্রচুর। কেন করছি কি করছি এগুলো আজকালকার দিনে কেউই ইন্টারেস্টেড না, মানে শুধু করতে হয় করব, মানে 10 বার জব করতে হয়, ধেনু মুদ্রা প্রদর্শন করব, মৎস্য মুদ্রা আচ্ছাদন করব, এইগুলোর প্রতি মানুষ প্রচুর বেশি ইন্টারেস্টেড। কিন্তু সেগুলো কেন করছি, তা আদৌ না করলে কি হতো, এগুলো না জানলে জিনিসটা কমপ্লিটনেস থাকে না জিনিসটার মধ্যে। শুধু প্রসিডিওরটা, তাহলে তো একটা রোবট বানালেই হতো যে এরকম ধ্যান করছে, জব করছে, সবই সম্ভব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়। কিন্তু মানে আন্তরিকতাটা যেন থাকে, আর কেন করছি সেটা জেনে করব। তো বেঙ্গলিতে যদি আমরা ট্রান্সলেট করি প্রসিডিওরটাকে, তাহলে আমরা দেখব প্রথমে বলছে বাম করতলে দক্ষিণ করতল পৃষ্ঠ কোলের ওপর রেখে হৃদয়স্থ নিষ্কম্প দীপকলিকাবৎ জীবাত্মা। জীবাত্মা কিরকম না, হৃদয়স্থ অর্থাৎ হৃদয়ে অবস্থান তার, নিবাত নিষ্কম্প, নিষ্কম্প মানে যার কম্পন হয় না, নিবাত অর্থাৎ বাতের বিপরীত, বাত মানে আমরা জানি, তো নিবাত নিষ্কম্প দীপকলিকাবৎ, দ্বীপের কলিকার মতো, বত মানে মতো, আমরা বলি না নরবত অর্থাৎ নরের মতো, বা দণ্ডবত প্রণাম মানে দণ্ডের মতো প্রণাম। যদিও বতটা অনেক সময় আমাদের বতটা এমনি মততে বোঝায়, আবার অপাদান কারকে অনেক সময় নরাত ইউজ হয়, যাই হোক। তো সেখানে আমরা বলছি দীপকলিকাবৎ অর্থাৎ দীপকলিকার মতো জীবাত্মা। তাহলে জীবাত্মার প্রথমে কয়েকটা বিশেষণ ইউজ করা হলো। জীবাত্মাকে অর্থাৎ হৃদয়স্থ জীবাত্মা, সেটা আমরা দেখতে পেলাম। হৃদয়স্থ জীবাত্মাকে মূলাধারে নিয়ে আসতে হবে, অর্থাৎ মূলাধারে নিয়ে এলাম। এবার মূলাধারে নিয়ে এলাম মানে কি টেনে তো নিয়ে আসা যায় না, কল্পনা করলাম যে জীবাত্মা হৃদয় থেকে মূলাধারে এলো, ঠিক আছে। আমার ছবিটা ক্লিয়ার থাকতে হবে, কোথায় মূলাধার, কোথায় অনাহত, কোথায় বিশুদ্ধ, কোথায় আজ্ঞা, সেগুলো নিয়ে আমি প্রথমে প্রচুর অনেক দিন আগে, অনেক কাল আগে একটা ভিডিও করেছিলাম 7টা চক্র নিয়ে। ওই অন্তর্মাতৃকা ন্যাস বলার সময়, অন্তর্মাতৃকা ন্যাস মানে কি 7টা পদ্মে আমরা ন্যাস করি, এক একটা দলে যেই জল যত দল, সেইখানে তত্ত্বগুলো মাতৃকা বর্ণকে ফুটিত করি। তো সেখানে অন্তর্মাতৃকা ন্যাস, যেখানে সরস্বতী পুজোর প্লে লিস্টে বলেছিলাম, সেখানে ডিটেলে বলেছিলাম 8টা পদ্ম এবং 7টা পদ্ম, তার মধ্যে 6টা পদ্মে আমরা ন্যাস করি সহস্রার বাদে। তো যাই হোক, ছবিটা ক্লিয়ার থাকতে হবে। মাঝখানে সেন্টারটা একদম একটা 90 ডিগ্রি, তারপরে পরপর পরপর ভূমির সাথে প্যারালাল ভাবে আমার পদ্মগুলো রয়েছে। তো মূলাধারে প্রথমে হৃদয় থেকে নিয়ে আসতে হবে, এসে কুণ্ডলিনীতে নীল করবো, অর্থাৎ কুণ্ডলিনীতে নীল না, সরি লিন করতে হয়, লিন করব অর্থাৎ কুণ্ডলিনীর সাথে মিলিয়ে দিতে হবে। অর্থাৎ কুণ্ডলিনীর কনসেপ্টটা আমাকে মোটামুটি ভাবে ক্লিয়ার রাখতে হবে। কুণ্ডলিনী এগুলো একটুখানি জটিল না হলেও একটু ডিটেল জিনিসপত্র, তো সেই জন্য একটু এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকা দরকার। তো প্রথমে কি বললাম না, হৃদয় থেকে জীবাত্মাকে মূলাধারে নিয়ে এসে কুণ্ডলিনীতে লীন করলাম, অর্থাৎ মিশিয়ে দিলাম। এই সময় এরপর বলছে হুম
ইতি বীজ উচ্চারণ করে, হুম এই বীজ উচ্চারণ করে প্রসুপ্ত কুণ্ডলিনীকে জাগরিত করতে হবে। সোহম এই মন্ত্র উচ্চারণ করে, প্রসুপ্ত মানে সুপ্ত অর্থাৎ ইনঅ্যাক্টিভ কুণ্ডলিনীকে হুম মন্ত্রে জাগরিত করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি হুম উচ্চারণ করলাম এবং এর সাথে কল্পনা করলাম যে আমার কুণ্ডলিনীটা ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হলো, অর্থাৎ কুণ্ডলিনী জাগরণ করা কিন্তু মানে বিশাল কঠিন ব্যাপার। জাস্ট আমরা চেষ্টা করছি বা কল্পনা করছি, মানে জাস্ট কল্পনাই করছি, মানে চেষ্টা করলেও সেটা বিশাল চেষ্টা করতে হবে আর কি। তো কুণ্ডলিনীকে জাগ্রত করতে হবে হুম মন্ত্রে। তারপর বলছে সোহম এই মন্ত্র উচ্চারণ পূর্বক মূলাধার সংকোচন দ্বারা জীবাত্মা সহ কুলকুণ্ডলিনীকে সুষুম্না মার্গে উত্থাপিত করতে হবে। অর্থাৎ এগুলো আমরা দেখতে পাচ্ছি বিশাল জটিল ব্যাপার, মানে কুণ্ডলিনীকে মূলাধারকে সংকোচন করলাম, এটা তো আমরা করতে পারবো না এরকম ভাবে না। মানে মূলাধার আমরা জানি তার পজিশনটা, বাট সেটাকে সংকোচন কিভাবে করতে হয় সেটা তো আমাদের প্রসেস জানা নেই। এটা বিশাল যোগ তপস্যা দ্বারা সম্ভব। তো আমরা জাস্ট মানে আমরা এই ভূত শুদ্ধি আজকাল করি না, জাস্ট আমি আলোচনা করছি। যদি কেউ করতে চায় মানে তো সেটা বিশাল ব্যাপার হয়ে যাবে তখন। প্র্যাকটিসের দ্বারা, বিশাল প্র্যাকটিসের দ্বারা এবং সঠিক গুরুর তত্ত্বাবধানে করা সম্ভব। তো মূলাধার সোহম এই মন্ত্র উচ্চারণ করে মূলাধার সংকোচন করতে হবে এবং তার দ্বারা জীবাত্মা সহ কুলকুণ্ডলিনীকে সুষুম্না মার্গে উত্থাপিত করতে হবে। অর্থাৎ আমি একবার বলছি, আমরা বললাম কুলকুণ্ডলিনী, প্রথমে হৃদয় থেকে জীবাত্মাকে কুলকুণ্ডলিনীতে আনলাম, মূলাধারে নিয়ে এসে কুলকুণ্ডলির সাথে মিলিত করলাম, লিঙ্ক করলাম, অর্থাৎ কুলকুণ্ডলিনীর অবস্থান মূলাধারের কাছে। তাহলে মূলাধারের সাথে আমার জীবাত্মাকে লিঙ্ক করলাম, কুলকুণ্ডলিনীর সাথে আমার জীবাত্মাকে লিঙ্ক করলাম কোথায় না মূলাধারে। এরপর বলছি মূলাধারকে সংকুচিত করতে হবে, অর্থাৎ চারদিক থেকে একটা প্রেসার ক্রিয়েট করে সংকুচিত করতে হবে। মূলাধারকে সংকুচিত করলে কি হবে না, আমরা জানি, আমরা যে বললাম না মাঝখানে সেন্টার গুলো এক, ওই সেন্টারটা কি বলছে সুষুম্না পথ, অর্থাৎ 6টা পদ্ম যেখানে কানেক্টেড, একদম মূলাধার থেকে শুরু করে সহস্রার পর্যন্ত একদম একটা মাঝখানে কি বলবো একটা অক্ষ, একটা অ্যাক্সিস, সেইটাকে আমরা সুষুম্না মানে জাস্ট ফর সিম্পলিসিটি কল্পনা করতে পারি। তো এত সহজেও না জিনিসটা, বাট আমরা কল্পনা করতে পারি। তো সেক্ষেত্রে ওই সুষুম্না মার্গে, অর্থাৎ একদম নিচের পদ্মটাকে বলে মূলাধার, তাহলে সেই মূলাধারটাকে যদি আমি সংকোচন করি তাহলে কুলকুণ্ডলিনীর সাথে আমার জীবাত্মাটাকে লিঙ্ক করে দিয়েছি, অর্থাৎ দুটো মিলিয়ে একটা জিনিস তৈরি হয়েছে। আমি জাস্ট ইজি ভাবে বলার চেষ্টা করছি জিনিসটাকে, যতটা আমি বুঝেছি, আমি যে পুরোটা বুঝে গেছি এরকমটাও না। তো ওই কুলকুণ্ডলিনীর সাথে জীবাত্মাকে মার্চ করে একটা জিনিস তৈরি হয়েছে, সেটাকে মূলাধার সংকোচন করে সুষুম্না পথে উত্থাপিত করব, অর্থাৎ উপরের দিকে তোলার চেষ্টা করব। ঠিক আছে, এইভাবে ক্রমে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা নামক চক্রে চতুর্দল ষোড়শ দশদল স্বরদল দশদল এবং দ্বাদশ দল ষোড়শ দল এবং দ্বিদল পদ্ম ভেদ করে অধমুখ সহস্রারের দিকে যেতে হবে। অর্থাৎ জিনিসটা ক্লিয়ার হলো কিরকম, মূলাধারের উপর আছে স্বাধিষ্ঠান, তার উপর আছে মণিপুর, তার উপর আছে আমাদের অনাহত, তার উপর আছে বিশুদ্ধ, তার উপর আছে আজ্ঞা, তার উপর আছে সহস্রার। তাহলে জিনিসটা আমরা কি সুন্দর মানে ডেসক্রিপশনটা বলছে, ওই মূলাধারকে আমরা সংকোচন করলাম, মানে করার চেষ্টা করলাম বা করলাম ধরে নিচ্ছি আমি জাস্ট বলার জন্য, সংকোচন করে আমার ওই জীবাত্মা আর কুলকুণ্ডলিনী একসাথে হয়ে গেছে, সেটা উপর দিকে উঠছে সুষুম্না পথে। সুষুম্নাটা ধরে নিচ্ছে একটা লিফট, আর ওই পদ্মগুলোকে যদি এক একটা ফ্লোর ধরি, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফিফথ ফ্লোর, তাহলে কি হবে জাস্ট বলার জন্য বলছি আমি, মাঝখানেরটা হচ্ছে লিফট, চারিদিকে ফ্লোর গোল, তাহলে এই অ্যাক্সিসের মধ্যে লিফটটা লাগানো আছে। তাহলে মূলাধার থেকে উপরে উঠলো কোথায় না স্বাধিষ্ঠান, কেন লিঙ্গর কাছে আমরা জানি স্বাধিষ্ঠান থাকে মূলাধারের ওপরে। তাহলে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে উঠলো, তারপর থার্ড ফ্লোরে উঠবে, সেটা কোথায় না নাভির কাছে মণিপুর চক্র, তাহলে তার উপরে উঠছে হৃদয়ের কাছে অনাহত চক্র, তার উপরে উঠছে কণ্ঠের কাছে বিশুদ্ধ চক্র, তার উপরে উঠছে ভ্রু মধ্যে আজ্ঞা চক্র, তার উপরে উঠলে পাবো আমরা সহস্রার। তাহলে একটা ফ্লোর একটা পদ্ম ভেদ করে করে আমরা উপরে উঠছি, আমরা উঠছি না, মানে জীবাত্মার কুলকুণ্ডলিনী উঠছে, এইটা বলছে এখানে যে এই পদ্মগুলো এক একটা করে ভেদ করে উঠছে। আর এখানে স্বরদল, চতুর্দল, স্বরদল, দশদল, দ্বাদশ দল, ষোড়শ দল এবং দ্বিদল, অর্থাৎ কোনটা কত দল পদ্ম সেটা বলছে। অর্থাৎ আমার
আমরা জানি মূলাধার হচ্ছে চতুর্দল, তারপরে স্বাধিষ্ঠান হচ্ছে স্বরদল, তারপর আমাদের এটার নাম কি মণিপুর, এরকম পরপর কোনটা কত দল পদ্ম সেটা বলছে। তো এইগুলো ভেদ করে সহস্রারে যাব। এবার সহস্রার ডেসক্রিপশন দিচ্ছে, ভেদ করে এই সমস্ত পদ্ম ভেদ করে মস্তকে অবস্থিত অধমুখম সহস্রার সহস্রদল কমল কর্ণিকার অন্তর্গত পরমাত্মাকে সংযুক্ত করবে। অর্থাৎ পরমাত্মার অবস্থান কোথায় না সহস্রারে। সহস্রার কিরকম দেখতে বা কিরকম না মস্তকে অবস্থিত অধমুখ, অর্থাৎ এই পদ্মগুলো কিন্তু ঊর্ধ্বমুখ, অর্থাৎ এইভাবে মূলাধার বিশুদ্ধ এইসব আছে। আর সহস্রার হচ্ছে অধমুখ, তাই জন্য আমরা বলি সহস্রার চ্যুত অমৃতই, অর্থাৎ সহস্রারের মুখটা নিচের দিকে আছে বলেই তো তার অমৃতটা নিচের দিকে ঝরছে, নাহলে তো উল্টো পাল্টা দিকে চলে যেত। তাহলে আমরা অধমুখ সহস্রার, সেই অধমুখ সহস্রারের মধ্যে অবস্থিত করছে পরমাত্মা, এবং আমরা জীবাত্মাকে আর কুলকুণ্ডলিনীকে একসাথে আমরা ধরে ওপরে তুলে 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 মস্তকের কাছে নিয়ে গেলাম, এবং প্রত্যেকটা পদ্ম ভেদ করতে করতে করতে, এবং সেখানে নিয়ে গিয়ে কি করলাম না পরমাত্মার সাথে জীবাত্মার মিলন করলাম। সেইখানে পরমাত্মার সাথে জীবাত্মাকে সংযুক্ত করলাম। আমরা বলি না পরম শিব পদে যোজয়ামি স্বাহা, সেটা হচ্ছে এইটারই সংক্ষিপ্ত রূপ। আমরা সংক্ষিপ্ত করি না, মন্ত্র চতুষ্টয় পাঠ করি, যোজয়ামি স্বাহা, অর্থাৎ যুক্ত করলাম, সংযুক্ত করলাম পরমাত্মার সাথে। যাই হোক, তো সংযুক্ত করতে হবে। এরপর তাতেই ক্ষিতি অপ তেজ মরুদ ব্যোম শব্দ, অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ ব্যোম আমরা জানি পঞ্চভূত, হ্যাঁ পঞ্চভূত। আর এই পঞ্চভূতকে শুদ্ধি করার জন্য এত কিছু কাণ্ড আমরা করব। ভূত শুদ্ধি মানে পঞ্চভূতকে শুদ্ধি করার পর, যে পঞ্চভূত দিয়ে আমাদের দেহ নির্মাণ, সেই দেহকে শুদ্ধ করার বা সেই পঞ্চভূতকে শুদ্ধি করাই হচ্ছে ভূত শুদ্ধি। ভূত শুদ্ধি মানে ভূত প্রেত বা গোষ্ঠ না, এই ভূত মানে হচ্ছে পঞ্চভূত। তাহলে সেইখানে বলছে কল্পনা করতে হবে ওইখানেই, অর্থাৎ মস্তকেই পরমাত্মার মধ্যেই ক্ষিতি অপ তেজ মরুদ ব্যোম, এই কটা হলো শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই পাঁচটা হলো ঘ্রাণ জিহ্বা নেত্র ত্বক কর্ণ, আবার এই পাঁচটা হলো বাক পানি পাত পায়ু উপস্থ, আবার এই পাঁচটা হলো প্রকৃতি মন বুদ্ধি ও অহংকার, এই চারটে হলো। তাহলে এই চতুর্বিংশ, দেখো পাঁচটা পাঁচটা করে চারটে গ্রুপ, তাহলে 20টা প্লাস লাস্টে 4টা 24টা, এই চতুর্বিংশতি তত্ত্ব, এটাকে বলে চতুর্বিংশতি তত্ত্ব, ঠিক আছে? 24 24খানা তত্ত্ব। এই চতুর্বিংশতি তত্ত্বকে বিলীন চিন্তা করতে হবে। কোথায় না পরমাত্মাতে বিলীন। তাহলে চতুর্বিংশতি তত্ত্বগুলো রিপিট করছি না, আমরা জানি সবাই, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, তারপরে এই 4টে প্রকৃতি মন বুদ্ধি অহংকার পায়ু উপস্থ, এগুলো সব মিলিয়ে আর কি রূপ রস গন্ধ, এই সমস্ত মিলে 24টা যে তত্ত্ব, সেই চতুর্বিংশতি তত্ত্বকে বিলীন চিন্তা করতে হবে। তাহলে প্রসেসটা বোঝা যাচ্ছে। হৃদয় থেকে জীবাত্মাকে মূলাধারে নিয়ে এলাম, সেখান থেকে আস্তে আস্তে পদ্ম ভেদ করে করে উপরে উঠলো, সহস্রারে গেল, সেখানে যোজন করলাম অর্থাৎ সংযোজন করলাম। তারপরে এই 24টা তত্ত্বকে চিন্তা করছি বিলীন হয়ে গেছে। বিলীন কোথায় না পরমাত্মাতে, সেইখানেই, তাতেই, অর্থাৎ পরমাত্মাতে। এরপর হচ্ছে মেন খেলা শুরু। এবার এখানেই প্রাণায়ামের মতো জিনিসপত্রগুলো করতে হবে। এতদূর পর্যন্ত সুন্দর আমরা কল্পনা করছি বা পড়ছি, বুঝছি জিনিসটাকে। এরপর জাস্ট প্রসেস আছে কিছু, এবং পঞ্চভূতের যে বীজগুলো আমরা ইউজ করব। বলছে যে তারপর নাসাপুট, বাম নাসাপুটে, অর্থাৎ বাম নাসাপুটে ইয়ম ইতি ধূম্র বীজম, ইয়ম এই ধূম্র বীজকে, ধূম্রবর্ণ বায়ু বীজকে চিন্তা করতে হবে। ইয়ম হচ্ছে বায়ু বীজ, ধূম্রবর্ণের বায়ু বীজ চিন্তা করে প্রাণায়াম বিধি অনুসারে ইয়ম এই মন্ত্র 16 বার জপ করে বায়ু দ্বারা দেহ পূর্ণ করতে হবে। অর্থাৎ ইয়ম 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 করে 16 বার ইয়ম ইতি 16 বার জপিত্বা দেহ বায়ু পূর্ণম কুর্যাৎ, বায়ু পূর্ণ করতে হবে। বাম নাসাপুট দিয়ে বায়ু গ্রহণ করতে হবে 16 বার জপ করে। তারপরে বলছে নাসাপুট রুদ্ধ করে ইয়ম 64 বার জপ করে কুম্ভক করতে হবে। অর্থাৎ প্রথমে পুরক করলাম, তারপর কুম্ভক। এরপর কুম্ভক করে চিন্তা করতে হবে সূক্ষ্ম দেহ পরিশুষ্ক হইল। অর্থাৎ প্রথমে বাম নাসাপুট দিয়ে বায়ু নিলাম 16 বার ইয়ম জপ করতে করতে, বায়ুবীজ জপ করতে করতে, তারপরে নাসাপুট বন্ধ করে 64 বার
জপ করে কুম্ভক করলাম, পুরকের পর কুম্ভক করতে হয়। এবং কুম্ভকের পর চিন্তা করতে হবে যে আমাদের সূক্ষ্ম দেহ, অর্থাৎ সূক্ষ্ম দেহ পরিশুষ্ক হইল। স্থূল দেহ সূক্ষ্ম দেহ দু রকমের দেহ হয়, তার মধ্যে সূক্ষ্ম দেহ আমাদের পরিশুদ্ধ হলে এটা চিন্তা করতে হবে। এরপর আমরা জানি যে 16 বার পুরক করেছি, 64 বার কুম্ভক করেছি, মানে অবভিয়াসলি 32 বার রেচক করব, মানে 32 বার জপ করে রেচক করব। তাহলে ঠিক তাই বলছে যে यम বীজ 32 বার দ্বাত্রিংশত বার জপিত দক্ষিণ নাসায় বায়ু রেচাই, দক্ষিণ নাসা দিয়ে বায়ু রেচন করতে হবে 32 বার দ্বাত্রিংশত বার, 32 বার জপ করে। এরপর তাহলে এটা আর একটা সেগমেন্ট হলো। নেক্সট সেগমেন্টে বলছে রক্তবর্ণ বহনি বীজ, বলছে এরপর দক্ষিণে নাসা দিয়ে, অর্থাৎ বাম নাসা দিয়ে প্রথমে গ্রহণ করেছিলাম, দক্ষিণ নাসা দিয়ে ত্যাগ করলাম। এরপর আবার উল্টোটা করি আমরা যেরকম প্রাণায়ামের সময়, বলছে দক্ষিণ নাসা পুট দিয়ে রম ইতি রক্তবর্ণ বহনি বীজম, এই বীজ জপ করে বায়ু গ্রহণ করতে হবে। রং বীজ 16 বার জপ করে দক্ষিণ নাসা দিয়ে দেহ বায়ু পূর্ণ করলাম, দুটো নাসাপুর বন্ধ করে রং 64 বার জপ করে কুম্ভক করলাম। এবং কুম্ভক করার সময় চিন্তা করতে হবে এই বহনি বীজ, অর্থাৎ আগুনের বীজ, বহনি বীজ দ্বারা পাপ পুরুষ সহ সূক্ষ্ম শরীর দগ্ধ হইল। আমরা বলি না সংকোচ স্বাহা, তো এইটা হচ্ছে সেটার সংক্ষিপ্ত মানে শর্টকাট। তো সেখানে বলছে যে রম ইতি বহনি রক্তবর্ণ বহনি বীজম চিন্তা করে এবং কুম্ভক প্রথমে পুরক করলো, এবং কুম্ভক করার পর জিনিসগুলো আমার অ্যাকশন গুলো হচ্ছে। কুম্ভক করার পর আমাদের কল্পনা করতে হবে যে আমাদের সূক্ষ্ম দেহ এবং পাপ পুরুষ, উইথ পাপ পুরুষ সূক্ষ্ম দেহ, পাপ পুরুষ সহ সূক্ষ্ম দেহ সূক্ষ্ম শরীর দগ্ধ হয়ে গেল, দহ দহ স্বাহা। এরপর পুনর্বার রং বীজ 32 বার জপ করে বাম নাসাপুর দিয়ে রেচক করতে হবে। এটা নর্মাল, আমরা দক্ষিণ নাসাপুর দিয়ে বায়ু বহনি বীজ জপ করে নিয়েছিলাম, তাহলে বাম বীজ দিয়ে বাম নাসাপুর দিয়ে ত্যাগ করতে হবে, রেচক করতে হবে। এরপর আছে ঠম বীজ, ঠিক আছে, শুক্লবর্ণ চন্দ্র বীজ। এরপর ঠম বাম নাসাপুর দিয়ে আবার বায়ু গ্রহণ করতে হবে, এটা বাম নাসা দিয়ে রেচক করলাম, তাহলে আবার বাম নাসা দিয়ে পুরক করতে হবে, তাহলে বাম নাসা দিয়ে পুরক করতে হবে। ঠম ইতি শুক্লবর্ণ চন্দ্র বীজম ধ্যায়েত, তাহলে এই শুক্লবর্ণ চন্দ্র বীজ ধ্যান করতে হবে এবং সেখানে 16 বার জপ করে ওই বাম নাসাপুর দিয়ে বায়ু আকর্ষণ করতে হবে, করে ললাট দেশে নিহিত ভাবনা করে নাসাপুটদয় রুদ্ধ করে করতে হবে। এরপর বলছে আবার বম, এই বরুণ বীজ 64 বার জপ করে কুম্ভক করতে হবে। দেখো রম আর ইয়ম এই দুটো একসাথে প্রাণায়াম হচ্ছিল, এইখানে এই লাস্ট বারের প্রাণায়ামে বলছে ঠম দিয়ে পুরক করতে 16 বার। তারপরে বলছে বম, এই বরুণ বীজ উচ্চারণ করে 64 বার জপ করে কুম্ভক করতে, অর্থাৎ তিনটে পুরক কুম্ভক রেচকে সেম বীজ না, প্রথমে দুটোতে সেম ছিল, রং দিয়ে পুরক কুম্ভক রেচক করেছিলাম, ইয়ম দিয়ে পুরক কুম্ভক রেচক করেছিলাম। থার্ড বার এসে বলছে ঠম দিয়ে পুরক করতে, বম দিয়ে কুম্ভক করতে, ঠিক আছে, লং দিয়ে রেচক করবো। তারপরে তাহলে বম দিয়ে 64 বার জপ করে কুম্ভক করলাম, এবং কুম্ভকের পর কি কল্পনা করতে হবে, কুম্ভকের পর অ্যাকশন গুলো হচ্ছিল। কুম্ভকের পরে আমাদের চিন্তা করতে হবে চন্দ্র বিগলিত হয়ে গেল, অর্থাৎ আমাদের ললাটের কাছে চন্দ্র নিত হয়েছিল, নিত ভাবনা করেছিলাম, তো সেটা বিগলিত হচ্ছে, অর্থাৎ গলে যাচ্ছে। গলে কি হচ্ছে না 50 মাতৃকা বর্ণ স্বরূপ সুধা দ্বারা সমস্ত দেহ নবরচিত দিব্য দেহ রূপে কল্পনা করতে হবে। অর্থাৎ আমরা জানি 50টা মাতৃকা বর্ণ আছে, 50 মাতৃকা বর্ণ, তো সেই 50 মাতৃকা বর্ণ তৈরি হচ্ছে চন্দ্র বিগলিত হয়ে। হয়ে কি হচ্ছে না দেহের মধ্যে আসছে এবং নব রচিত দিব্য দেহ তৈরি হচ্ছে। অর্থাৎ এই 50টা যে মাতৃকা বর্ণ আমরা জানি প্রত্যেকটা পদ্মের এক একটা পাপড়িতে থাকে বা একটা দলে থাকে, আমরা পুটিত করি সেটাকে অন্তর্মাতৃকা ন্যাসের সময়। কি সুন্দর ফিলোসফিটা, মানে এখানে বলছে যে, যদিও আমি অতটা কিছু বলছি না, মানে জাস্ট সিরিয়ালটা খুব সুন্দর সাজানো, সেটা বলতে চাইছি আমি। ওই চন্দ্র থেকে বিগলিত হচ্ছে 50টা মাতৃকা বর্ণ এবং সেটা দিয়ে নব দেহ রচিত হচ্ছে, যেটা কিনা দিব্য দেহ, ঠিক আছে, দিব্য দেহ, দিব্য দেহ রচিত হচ্ছে এবং সেখানে মাতৃকা বর্ণগুলো নিজ নিজ স্থানে যাচ্ছে। তারপরে লং এই পৃথিবী বীজ 32 বার জপ করে রেচক করতে হবে এবং নিজ শরীরকে সুদৃঢ় ভাবনা করতে হবে, অর্থাৎ দৃঢ় ভাবনা করতে হবে, ঠিক আছে। না দক্ষিণ নাসাপুর দিয়ে রেচন করলাম, কেন তখন বাম দিয়ে নিয়েছিলাম লাস্ট বারে, তাই দক্ষিণ দিয়ে রেচক করলাম।
এই পুরো প্রসেস শেষ হলো এবং লাস্ট এন্ড ফাইনাল পার্ট বাকি। এখানে বলছে হাম সাহ সোহম, এর উল্টো হচ্ছে হাম সাহ। সোহম মানে আমরা জানি আমি সেই, তারই বিপরীত হচ্ছে হাম সাহ। তো হাম সাহ এই বীজ বা এই মন্ত্র উচ্চারণ করে পরমাত্মাতে বিলীন কুণ্ডলিনীর জীবাত্মা ও চতুর্বিংশতি তত্ত্ব সুষুম্না মার্গ দ্বারা আবার নিজ নিজ স্থানে আবির্ভূত হতে হবে, হলো এই কল্পনা করতে হবে। অর্থাৎ এর প্রসেসটা আমি বলেছিলাম সোয়াম ভাবনা করে কি করেছিলাম, ওইটাকে নিয়ে এসে মূলাধারে বসিয়ে সেটাকে উপরে তুলে কুলকুণ্ডলীর সাথে মিশিয়ে সেটাকে আস্তে আস্তে উপরে তুলে সহস্রারে নিয়ে গিয়ে চতুর্বিংশতি তত্ত্বকে লীন করেছিলাম, তারপরে এইসব প্রাণায়াম টানায়াম করলাম। এখানে ঠিক তার উল্টো প্রসেস, দিব্য পূর্ণ দেহ সূক্ষ্ম দেহকে দগ্ধ করলাম, করে এই সমস্ত করে নতুন একটা দিব্য দেহ রচনা করলাম, সেখানে মাতৃকা বর্ণগুলোকে ষষ্ঠ স্থানে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বলছে আবার হম সাহ অর্থাৎ সোহমের উল্টোটা হম সাহ এই মন্ত্র উচ্চারণ করে পরমাত্মাতে বিলীন কুলকুণ্ডলিনী সহ জীবাত্মা কি আবার অপোজিট ভাবে ব্যাক গিয়ার মেরে সুষুম্না পথে আবার নিজ নিজ স্থানে নিয়ে এসে যেরকমটা ভাবে স্টার্ট করেছিলাম ঠিক সেরকমটা ভাবে আবার করে দিলাম। এই ভাবনা করতে হবে। তাহলে এইটা করলে আমার বৃহৎ ভূত শুদ্ধি কমপ্লিট হলো। কিন্তু এটা জাস্ট আমরা প্রসেসটা বললাম, আশা করি প্রসেসটা বোঝা গেছে। একটু বড় লেন্দি আর একটুখানি মানে বড়ই আর কি, জিনিসটা খুব একটা যে কঠিন তা না, জিনিসটা করাটা কঠিন কিন্তু এই জিনিসটা পড়ে বোঝাটা খুব একটা কঠিন না। তো সেই ক্ষেত্রে এটা বুঝলাম প্রসেসটা। এরপর আমরা এবার যদি আসি আমাদের সংক্ষেপ ভূত শুদ্ধিতে, ওর সাথে যদি ম্যাচ করার চেষ্টা করি কি সুন্দর ম্যাচ হয়ে যাবে। বলছে ওং মূল শৃঙ্গাট আচফিরহ বা ওং ভূত শৃঙ্গাট আচফিরহ দুটোই ইউজ হয়। ওং মূল শৃঙ্গাট আচফিরহ সুষুম্না পথেন জীব শিবং পরম শিব পদে যোজয়ামি স্বাহা। অর্থাৎ আমরা মূল শৃঙ্গাট মূলাধারের মধ্যে সুষুম্না পদ দিয়ে জীব শিবংকে পরম শিব পদে যোজয়ামি করলাম স্বাহা। ওম ইয়ং লিঙ্গ শরীরং শোষয় শোষয় স্বাহা। এবং লিঙ্গ শরীর মানে কি, অনেকে ভাবে লিঙ্গ শরীর, একদমই না। লিঙ্গ শরীর মানে হচ্ছে চতুর্বিংশতি তত্ত্বের কথা বলা হচ্ছে, ঠিক আছে। ওম লিঙ্গ শরীরং শোষয় শোষয় স্বাহা। আমরা কি করলাম সেকেন্ড পার্টে কি করেছিলাম, যে চতুর্বিংশতি তত্ত্বকে বিলীন ভাবনা করেছিলাম, কার সাথে, পরমাত্মার সাথে, অর্থাৎ শোষণ করছিলাম। তাহলে সেটাকেই বলছে ওম ইয়ং লিঙ্গ শরীরং শোষয় শোষয় স্বাহা। ওং রং সংকোচ শরীরং দহ দহ স্বাহা। আমরা কি করলাম, ওই প্রাণায়াম গুলো যখন করছিলাম ঠম বীজ, তখন আমরা কি করলাম, আমরা চিন্তা করলাম যে আমাদের রং বীজ যখন বহনী বীজ দিয়ে করছিলাম তখন চিন্তা করছিলাম, প্রথমে যখন ইয়ম বীজ উচ্চারণ করেছিলাম তখন ইয়ম বীজে কি করেছিলাম, ওই বিলীন করেছিলাম। তেমনি রং বীজের সময় আমরা দহন করেছিলাম কাকে না, সূক্ষ্ম দেহকে। আমরা কুম্ভক করার পর বললাম না যে চিন্তা করতে হবে যে রং বীজ দিয়ে রং বীজ যখন চতুষ্ষষ্টি বার কুম্ভক করবো তারপরে আমাদের কল্পনা করতে হবে যে আমাদের সূক্ষ্ম দেহ দহন হয়ে গেল। তাই জন্য বলছে ওং রং সংকুচ শরীরং দহ দহ স্বাহা। এরপরে লাস্ট পার্টে আসছে ওং পরম শিব সুষুম্না পথেন মূল শৃঙ্গাট মূল্লাস উল্লাস জলজ্বালা প্রজ্বলা প্রজ্বলা সোহম স্বাহা। অর্থাৎ ওই নিজের নিজের জায়গাতে চলে আসছে, ওটাই আবার মানে পরম শিব আবার সুষুম্না পদ দিয়ে। ওখানে কি ছিল, যে মূল শৃঙ্গাট আচফির সুষুম্না পথেন জীব শিবং পরম শিব পদে যোজয়ামি স্বাহা। এখানে তার উল্টোটা হচ্ছে পরম শিব সুষুম্না পথেন মূল শৃঙ্গাট মূল্লাস উল্লাস জলজ্বালা প্রজ্বলা প্রজ্বলা সোহম স্বাহা। তাহলে একদম সুন্দর ম্যাচ করে গেল জিনিসটা। কিন্তু এই বৃহৎ ভূত শুদ্ধি যদি আমরা না বুঝি তাহলে সংক্ষেপ ভূত শুদ্ধির জিনিসটা মানেটা বুঝতে পারবো না। এখানে যা মন্ত্র চতুষ্টা এরা মুখস্থ বলে দিলাম, মূলা শৃঙ্গাট আচফিরহ, ঠিক আছে মুখস্থ বললাম ঠিকই, কিন্তু ক্লিয়ার তো ছিল না না জিনিসটা, যে কেন করছি না করছি। তার জন্য বৃহৎ ভূত শুদ্ধি আমরা অ্যাটলিস্ট না করি। আমি কখনোই বলবো না বৃহৎ ভূত শুদ্ধি জোর করে করতে, কারণ এটা মুখের কথা না, বিশাল কঠিন একটা জিনিস। পুজো করতে গিয়ে যদি করি তো পুজো ঘেটে যাবে। তো সেক্ষেত্রে সংক্ষেপ ভূত শুদ্ধি করতেই পারি, তাদের সমস্যা নেই। কিন্তু বৃহৎ ভূত শুদ্ধিটা যদি জানি যে কোথায় কি হচ্ছে, প্রসেসটা তো আমার মনে রয়ে গেল, এরপর আমি ওই সংক্ষেপ ভূত শুদ্ধিটা যদি করি তাহলে জিনিসটা একদম সুন্দর খাপে খাপে বসে যাবে। তারপরে কি করছি, হঠাৎ করে মন্ত্র চতুষ্টা এলো কোত্থেকে, দহ দহ স্বাহা বলছি কেন কি, তো সেই জিনিসটাতে সমস্যা থাকবে না। এবার আজ ভিডিওটা মোটামুটি অনেকটাই টাইম হয়ে গেছে, তো আমি আর এই চ্যাপ্টারটা শুরু করছি না, ভূত শুদ্ধি চ্যাপ্টার আমরা পরের দিনই শুরু করব। না হয় দরকার পড়লে পুরোটা বলবো না, আমি যে গানটা বেশি ইম্পর্টেন্ট সেই গানটা বলবো। কেন, বিশাল বড় চ্যাপ্টারে এত বড় আলোচনা করে লাভ নেই। ভূত শুদ্ধি মেন জিনিসটা তো বোঝাই গেছে, তা যেটুকু দরকার বলে দেবো। কুলকুণ্ডলিনী হেনা তেনা অনেক কিছু আছে, তো সেগুলো বলার দরকারই নেই। তো সেই জন্য যাই হোক,
পরের ভিডিওতে যদি মনে হয় তারা বলবো, না এটা স্কিপ করে পরের পার্টে চলে যাবো। কারণ আমাদের পূজা প্রসিডিওরটাও দেখাতে হবে, শুধু এই সমস্ত তত্ত্ব আলোচনা করলে কেউই ভিডিও দেখবেও না, আর দরকারও নেই। মানে এইগুলো তো আজকাল ইন্টারেস্টেড না লোকজন, তো সুতরাং এগুলো বলে বেকার ভিডিওর পর ভিডিও প্লেলিস্ট বাড়িয়ে তো লাভ নেই। যেগুলো দরকার সেগুলোই বলবো, কিন্তু দেখছি যদি কিছু মনে হয় যে বেশি ইম্পর্টেন্ট সেগুলো না হয় পরের ভিডিওতে বলা যাবে, আর না হলে স্কিপ করে পরের জায়গাতে চলে যাবো, অসুবিধা নেই। তো নমস্কার, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।